ফাইনাল ডে। দর্শক, যদি এমন হতো রাজনীতিবিদদের মনের বাস্তব কথাগুলো আমরা একদম তাদের পাশে বসেই শুনতে পারতাম, সেই লক্ষ্য থেকেই আমাদের আয়োজন যদি এমন হতো। সাথে আছি আমি শাকির আলিম, আর আমার সাথে আছেন আজকে মল্লিক ওয়াসিউদ্দিন তামি, দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। তামি ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, সামনে নির্বাচন, মার্কেট অনেক গরম, এবং এই গরম মার্কেটে সব থেকে ধোঁয়া ওঠা যে টপিকটা এখন চলছে আমাদের দেশে সেটা হচ্ছে গণভোট। তো বাংলাদেশে এই মুহূর্তে গণভোট আয়োজনের প্রয়োজনীয়তা কেন দেখা দিল বলে আপনি মনে করেন? আসলে গণভোটের প্রয়োজনীয়তা আপনি যদি বলেন তাহলে আমরা রাজনৈতিক প্রয়োজনীয়তা দিয়েই শুরু করতে হবে একদম। কারণ গণভোট বর্তমানে যে প্রসেসে আমরা দেখেছি যে সংস্কারের থেকেই তো গণভোটের প্রয়োজন, যে সংস্কারটা হবে কিনা। তো সেই সংস্কারের প্রশ্নে কিন্তু আমরা একটা ঐকমত্য কমিশনও দেখেছি, যেখানে সব রাজনৈতিক দলরা একসাথে বসেছে, সরকারের প্রতিনিধিরা বসেছে। যারা বসে এই বিভিন্ন দলের ভাষ্যমতে যে ১-১.৫ বছর যাবৎ চা নাস্তা খেয়েছে, নিজেদের মধ্যে আলোচনা করেছে। আলোচনা করার পরে যে সিদ্ধান্তে উপনীত হয়েছে সেটার সেই প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছিল যে সব রাজনৈতিক দলগুলা যারা এখানে বসেছে, হ্যাঁ? তারা একটা সনদে সিগনেচার করবে। সিগনেচার করার পর থেকে এই সনদটাকেই বাস্তবায়ন করা হবে। এটাকে একটা চুক্তি হিসেবে নেওয়া হয়েছিল যে এই চুক্তিটা বাস্তবায়ন করতে পরবর্তী সরকার কিংবা যে কোনো রাজনৈতিক দল যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই সনদকে স্বাক্ষর করাকে কেন্দ্র করেই কিন্তু অনেক রাজনীতি হয়ে গেল। দেখা গেল যে যারা সবসময় এই যে সংস্কার নতুন বন্দোবস্ত করে আসলো, যে এনসিপি, তারাই সনদটাকে স্বাক্ষর করলো না। হ্যাঁ, পরবর্তীতে আবার জামাত তাদের সাথে আলোচনা করে শুনলাম যে তারাও স্বাক্ষর করবে না। কিন্তু পরে দেখা গেল আবার জামাত তাদের সাথে পল্টি মেরে আবার স্বাক্ষর করতে চলে গেল। তো সেখানে গিয়ে তারা স্বাক্ষর করলো, এই মিটিংয়েও ছিল। কিন্তু এনসিপি কিন্তু পরে আর স্বাক্ষর করেনি। যদিও এই সনদটা স্বাক্ষর করার পরেও প্রধান উপদেষ্টার বরাত থেকে বলা হয়েছিল যে এই সনদটা পরবর্তীতেও যে কোনো রাজনৈতিক দল এসে এটা স্বাক্ষর করতে পারবে, তারা যদি একমত হয়। কিন্তু এনসিপি কিন্তু ওই সিগনেচারটা এখনো করেনি। তো সেই প্রেক্ষাপট থেকে তারা আবার একটা দাবি তুলেছিল যে গণভোট হবে, এবং প্রথমত যেটা উঠেছিল যে একটা আইন তারা করেছিল, যে মানে এই জুলাই যে সনদ আইন অথবা এরকম কোনো একটা নাম ছিল, আমার মনে নেই। তো সেটা তারা ওই আইনের উপরে এটা পাস হবে কিনা সেটার উপরে হ্যাঁ না ভোটের একটা প্রস্তাব কিন্তু প্রথমে এসেছিল, যেটার প্রেক্ষাপটে বিএনপি বলেছিল যে এইরকম যদি কোনো আইনের উপরে গণভোট হয় তাহলে আমরা না ভোট দেব। কারণ আমরা এই গত ১-১.৫ বছর ধরে যে আলাপ আলোচনা করলাম, মানে রাজনৈতিক দলগুলো যে আলাপ আলোচনা করলো, সেটাকে সরাসরি রিজেক্ট করে দিয়ে একদম অসম্মান করে তো নতুন একটা আইন হতে পারে না। এবং ওই আইনটাতে দেখা গেছে যে এই যে আলোচনা হয়েছে জুলাই, এই যে ঐকমত্য কমিশনে, ওই আলোচনাগুলো কিন্তু পুরোপুরিটা ওই আইনে উঠে আসে নাই তখন। তো সেটাকে যখন সামনে আনা হলো তখন বিএনপি বলল যে না, আমরা না ভোট দেব। তো সেক্ষেত্রে আবার আলাপ আলোচনার প্রেক্ষিতে এখন ৪ টা প্রশ্নে যে এই গণভোট সেটা করা হচ্ছে। এবং এটার যে মূল প্রশ্ন আমি বলব একদম শেষেরটা, সেটা হলো যে ওই যে জুলাই আন্দোলনের পরবর্তীতে ঐকমত্য কমিশনে সকল রাজনৈতিক সংগঠনগুলো যে একটা বিষয়, যে কয়টা বিষয় ঐকমত্যে পৌঁছেছে সেগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে। তো সেটার ক্ষেত্রেই কিন্তু একটা হ্যাঁ না ভোট করলেই হতো, কিন্তু এখন ৪ টা প্রশ্ন করা হচ্ছে। বিভিন্ন স্পেসিফিকেশন আনার আরকি। তো জরুরিয়তটা আসলে ওই যে রাজনৈতিক যে বিভিন্ন পক্ষগুলো, ওই পক্ষগুলোর মানে বিভিন্ন দাবি-দাওয়াকে মানে একত্রিত করতে এবং ঐকমত্যে আনতেই কিন্তু এই প্রয়োজনীয়তাটা সৃষ্টি হয়েছে। আদারওয়াইজ যদি জুলাই সনদ সবাই স্বাক্ষর করত তাহলে এটা চুক্তি, এটা তো পাবলিকলি চুক্তি হয়ে আছে। সেটাকে আসলে আবার মানে গণভোট করার কোনো প্রয়োজনীয়তা আসলে ওইভাবে ছিল না। তো এটা প্রয়োজনীয়তাটা রাজনৈতিক। আচ্ছা। তো ভাই, আপনি তো বিভিন্ন কাজে দেখা গেছে যে আপনার সাধারণ জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। তো আপনার কি মনে হয় যে আমাদের দেশে সাধারণ মানুষরা কি বুঝতে পারছে তারা আসলে কোন বিষয়ে গণভোটে হ্যাঁ বা না বলবে? আমার যতটুকু এক্সপেরিয়েন্স, আমি এই ঢাকা শহরে কিছু কাজ করছি। খুলনা শহরে গিয়েছিলাম একবার।
তো মানুষ আসলে সত্যি কথা বলতে গণভোট নিয়ে খুব একটা আগ্রহী না এখনো পর্যন্ত, এবং মানুষ খুব একটা যে বুঝতে পারছে তাও না। কারণ যখনই তারা অনলাইনে ব্যালট পেপারে ছবিটা দেখছে যে এক পাতা লেখা, এখন আপনার এটাও কনসিডারেশনে রাখতে হবে যে বাংলাদেশের মোর দেন 40% অফ দ্য পপুলেশন এখনো অক্ষর জ্ঞান রাখে না। তো তাদেরকে আপনি গণভোটের মতো একটা বিষয় সহজে বুঝানোর যে বিষয়টা ছিল সেটা কিন্তু অনেকটাই গুবলেট করে ফেলা হয়েছে। এই যে এক পাতার একটা জিনিস, মানে যারা পড়তে পারে তাদের জন্য এটা টায়ারিং। হ্যাঁ, এবং আগে থেকে জ্ঞান রাখা, যে খুঁটিনাটি জ্ঞান, যে কি কি চেঞ্জ করা হয়েছে, এটা আসলে বাংলাদেশের যে মানে পপুলেশনের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটার সাথে ওইভাবে যায় না। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে গণভোটের প্রশ্নটা আরেকটু সহজ করে আনলেই হয়তো, এবং বিশেষত আমার কাছে মনে হচ্ছে যে লাস্ট প্রশ্নটা থাকলেই এনাফ ছিল। এখানে এর আগে কি হয়েছে, ডিটেল কি হয়েছে, এই বিষয়ে আসলে মানুষকে বিরক্ত করার কিছু ছিল না। কারণ যাদের আগ্রহ আছে তারা অলরেডি জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করে ফেলেছে। আর যাদের আগ্রহ নাই তাদেরকে আবার নতুন করে বিরক্ত করার কোনো মানে নাই। এবং এই বিরক্ত করার ফলে কিন্তু এটা একটা নেতিবাচক প্রভাব গণভোটে পড়তে পারে। তো সেটা কিন্তু আবার দেশের জন্য সামগ্রিকভাবে কোনো ভালো ইমেজ ক্রিয়েট করবে না। তো ভাই, তাহলে আমাদের দর্শকের জন্য যদি আমরা আরেকবার একটু বাংলাদেশে গণভোটের যে প্রেক্ষাপটটা শুরু হয়েছিল সেটা কিভাবে হয়েছিল সেটা যদি আপনার মুখ থেকে আমরা একটু শুনতে পারি। না, গণভোটের প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে শুরু হয়েছিল প্রথমত, আমি যতদূর মনে আছে ১৯৭৭ সালে। আ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই যে প্রেসিডেন্সিটা অকুপাই করেন, তখন উনি একটা আ গণভোটের আয়োজন করেছিলেন। সেটার প্রেক্ষাপটের সাথে আজকের দিনের প্রেক্ষাপট ওভাবে মেলালে কিন্তু মেলানো যাবে না। কারণ ১৯৭৫ সালের জানুয়ারি মাসে যখন আ যে বাংলাদেশের যে ১ম কনস্টিটিউশনটা সেটা বাতিল করে বাকশালকে আ বহাল করা হলো। তখন থেকে কিন্তু কনস্টিটিউশনটা নাই। সংবিধান বাংলাদেশে ছিল না। তো যখন এই যে মার্শাল লর মধ্য থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে দেশ পরিচালনার যে দায়িত্ব সেটা নিয়ে নিলেন, সেটার পর থেকে উনি কিন্তু গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য কাজ করে গেছেন, এবং সেটার ১ম ধাপ হিসেবে উনি এই যে গণভোট সেটার আয়োজন করেছিলেন। কারণ কি? এই যে সংবিধানটা আবার ফেরত আসবে কিনা, উনার যে ১৯ দফা প্রস্তাবনা ছিল তখন, সেটা মানুষ পছন্দ করছে কিনা, এবং উনাকে সর্বোপরি রাষ্ট্রপতি হিসেবে মানুষ চাচ্ছে কিনা। এই ৩ টা যে বিষয় বোঝার জন্য উনিও কিন্তু প্রশ্নটা একটাই রেখেছিলেন যে আপনারা যে যে তৎকালীন মনে হয় জেনারেল জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে চান কিনা? তো এখানে কিন্তু উনিও কিন্তু প্রশ্ন খুব একটা কমপ্লিকেটেড করেন নাই। এক পাতার প্রশ্ন ছিল না। তখন খুব ছোট ছিল। এবং ওইটার উপরে হ্যাঁ না ভোট হয়, এবং এরপরে উনি যখন প্রেসিডেন্সিতে যান তখন উনি কিন্তু আবার প্রেসিডেন্সিয়াল ইলেকশনও দিয়েছিলেন। একবার প্রেসিডেন্সিয়াল ইলেকশন দিয়েছিলেন, পরে আবার পার্লামেন্টারি ফর্মে যাওয়া হয়েছে। এরপরে আবার কনস্টিটিউশনটাকে, এই যে ৭২ সালের যে গণতান্ত্রিক যে সংবিধান, যেটার উপরে বেস করে বর্তমান সংবিধান আছে, কিংবা আমরা সংস্কার করেও যে সংবিধানে যাব, ওটার উপরে বেস করেই যাব। ওটাকে কিন্তু উনি আবার ফেরত এনেছিলেন। তো এই যে বাংলাদেশকে আবার পুনঃগণতন্ত্রায়ন আমরা এটাকে বলব, একটু কঠিন হয় শব্দটা। তো আবার যে এই যে ডেমোক্রেটিক পলিটিক্স এর মধ্যে ফেরত নিয়ে আসা, এইটার ১ম ধাপ হিসেবে কিন্তু ১৯৭৭ সালে গণভোটের আয়োজন করা হয়েছিল। তো সেটার সাথে এটার কোনো মিল হয় না। কারণ আমাদের এখন মানে আপনি যদি ওভাবে বলেন যে একদম যে সাংবিধানিক শূন্যতা সেটা নাই। সংবিধানের মধ্যে অনেক কিছু বদলে দিয়ে এটাকে আ মানে এটার মধ্যে ফ্যাসিজমকে হালাল করার একটা মেকানিজম তৈরি করা হয়েছে বটে। কিন্তু একদম নাইক সংবিধান সেটা তো আপনি বলতে পারবেন না। আপনি আইদার এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান করতে হইতো, অথবা সংস্কার করতে হইতো। তো সেই প্রশ্নে তো আমরা আবার সবাই মিলে ঐক্যমত্য বলছিলাম যে আমরা সংস্কার করব। তো এখন সংস্কারের প্রশ্নে আবার এই যে গণভোট হচ্ছে সেটার সাথে আসলে ৭৭ এর প্রেক্ষাপট ওভাবে মেলে না। তাহলে বাংলাদেশের জন্য ১৯৭৭ সালের যে গণভোট ছিল, সেখান থেকে যদি একটি শিক্ষণীয় বিষয় আমরা আ নিতে চাই, তাহলে বাংলাদেশ কি নিতে পারে? হ্যাঁ, সেখানে একটা মানে মজার বিষয় হলো, আমরা যারা আইনের ছাত্র, আমরা আইনে যারা পড়ি, তো আমার সিনিয়র জুনিয়র অনেকের সাথে কথা বললাম যে শিক্ষণীয় বিষয় যেটা আমরা নিতে পারি ১৯৭৭ সালে যে কনস্টিটিউশনাল যে একটা শূন্যতা ছিল, সাংবিধানিক শূন্যতা ছিল, সেটার প্রশ্নে তখন কিন্তু পার্লামেন্ট ছিল না। হ্যাঁ? তো সেই হিসেবে এই গণভোটের ফলাফলটাকে জনগণের মতামত হিসেবে ধরে নেওয়া হয়েছে। মাঝখানে পার্লামেন্ট বলতে কোনো বিষয় ছিল না। রাইট? তো এখনকার গণভোটের যে সমস্যা, ওই ৭৭ থেকে শিক্ষা নিলে যেটা হয়, আপনি পার্লামেন্টকে তো এখানে 0 করে দিতে পারবেন না। এখন পার্লামেন্ট নাই, সেটা ঠিক আছে। কিন্তু সংবিধান তো আছে। সংবিধান আছে মানে আপনি পার্লামেন্টারি ইলেকশন করবেন। আবার পরবর্তীতে যখন পার্লামেন্ট আসবে, তখন হ্যাঁ হলে কি হবে, না হলে কি হবে, সেটা আমাদের ৭৭ এর ঠিক অপোজিট হিসেবে দেখতে হবে। তখন ৭৭ এ জনগণ হ্যাঁ বলছে মানে কিন্তু হ্যাঁ। জনগণ না বলছে মানে তখন না। তখন কিন্তু জনগণ যদি না ভোট দিত,
তখন কিন্তু এই যে মানে গণতন্ত্রে ফেরত আসার যে প্রক্রিয়া সেটা কিন্তু বেশ ব্যাহত হতো। হ্যাঁ, কিন্তু বর্তমান যে অবস্থা, যে সংস্কারের যে প্রস্তাবনা, আপনারা জেনে থাকবেন যে বিএনপি সহ বিএনপির যে পুরো জোট, সেটি কিন্তু সেই ২০২৩ সালেই সংস্কার প্রস্তাবনাগুলো দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটার সাথে তারা কিন্তু গণভোটের অপেক্ষা করে নাই। তারা কিন্তু জনগণের সামনে সেই তখন থেকেই বলছে যে এই রাষ্ট্রের যে অবস্থা সেটাকে সংস্কার করতে হবে, করতে হবে, করতে হবে। আচ্ছা। তো এই অবস্থা থেকে এখন তারা যদি ধরেন সরকার গঠন করলো কিংবা ঐকমত্য কমিশনের যে আলাপ আলোচনা সেটাতে অংশ নেওয়া তাদের বিরোধী যে দলগুলো সেগুলো সরকার গঠন করলো, যে কোনো একটা দল গঠন করলো। তো তারা পার্লামেন্টে যাওয়ার পরে আদৌ কি তাদের গণভোটের কথা শুনতে হবে? সেই জিনিসটাতে আমরা ওই যে ৭৭ থেকে শিক্ষা নিতে পারি। যে কিরকম শিক্ষা? যে ৭৭ এ তো কেউ ছিল না, পার্লামেন্ট ছিল না কিংবা রাজনৈতিক দলগুলাই ছিল না। রাজনৈতিক দলগুলা সব বিলুপ্ত ছিল। তো ওইখানে তো আর কারো কথা কিংবা তাদের কোনো ওপিনিয়ন ওইখানে ম্যাটারই করে নাই। কিন্তু এই প্রশ্নে এই ২০২৪ সালের যে পরবর্তী যে প্রেক্ষাপট, সেখানে কিন্তু যারা মানে পার্লামেন্ট সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, তারা কিন্তু একটা বিশাল ভয়েস রাখবে। কারণ আমরা জানি যে আমরা তো ওয়েস্টমিনিস্টার সিস্টেম অফ পার্লামেন্ট আমরা ফলো করি। তো সেখানে কিন্তু পার্লামেন্টারি সভরেন্টি বলে একটা বিষয় থাকে। যে সংসদের সার্বভৌমত্ব থাকে। যে তারা আইন তৈরি করার প্রশ্নে সার্বভৌম থাকে। মানে তাদের এই অধিকারের প্রশ্নে আর মাঝখানে কেউ নাই। তো সেক্ষেত্রে গণভোটের যে ফলাফল হবে, সেটি আসলে কতটুকু মানে বাইন্ডিং হবে এই পার্লামেন্টের উপরে। তো সেক্ষেত্রে আমরা মানে দেখতে পেয়েছি যে বিভিন্ন দেশেই এরকম হয়েছে। এমনকি এই যে ৭৭ পরবর্তী যে 5th অ্যামেন্ডমেন্ট আসে, ৫ম সংশোধনী, সেই ৫ম সংশোধনীকে চ্যালেঞ্জ করে যখন মামলা হয়, সেই মামলায় কিন্তু আমাদের সর্বোচ্চ আদালত ঘোষণা করেছেন যে এই যে গণভোটের যে ফলাফল সেটা বাইন্ডিং না। এই যে গণভোটের যে ইফেক্ট, এটা কিন্তু পার্লামেন্টের উপরে কখনোই বাইন্ডিং হতে পারবে না এবং পার্লামেন্টের যে সার্বভৌমত্ব আছে কিংবা জুডিশিয়ারির যে সার্বভৌমত্ব আছে সেটার উপরে কিন্তু এই যে পাবলিক ওপিনিয়ন যেগুলা, এই গণভোট তো একটা পাবলিক ওপিনিয়ন, এটা কিন্তু ওভাররাইডিং এফেক্ট রাখতে পারবে না। কারণ এই ক্ষেত্রে আবার ওই যে একদম বেসিক ডিসকাশনে যাওয়া লাগে যে ডেমোক্রেসি আর যে আমরা রিপাবলিক, দুইটার মধ্যে তফাৎ কি? এখন ডেমোক্রেসির যদি সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ কারো দিতে হয় সেটা কিন্তু মব। দেয়ার ইজ ওয়ান ভার্সেস এভরিওয়ান এলস। লিঞ্চ মবে যেটা হয়, ওই মানুষটার কোনো কথা কেউ শোনে না, তার বিরুদ্ধে সবাই থাকে, হ্যাঁ, এবং সবাই তাকে যাচ্ছে তাই করে। তো সেই জায়গাটা কি আমরা সমাজে দেখতে চাই? তা তো দেখতে চাই না। তো এই জায়গায় আমরা বিভিন্ন স্ট্রাকচার ফলো করি যে না এইটা করা যাবে না, যে মানুষ মারা যাবে না। যদি এটা দেশের সবাই মিলে একজনকে এভাবে মেরে ফেলে বিচারবিহীনভাবে, সেটা আমরা মানব না। হ্যাঁ? দেশের সবাই যদি এই একজনের বিপক্ষে থাকে, তাও সেখানে জুডিশিয়াল প্রসিডিওর থাকবে। আইন ও বিচার ব্যবস্থা অনুযায়ী আমরা যাব। হ্যাঁ? এরকম করে আরো কিছু স্ট্রাকচারাল যে আমরা বলব বাইন্ডিংস, এগুলা ফেলে দিয়ে একটা, এটা ওই যে সংবিধান কিন্তু এই যে এই সীমাগুলা সেগুলাই সেট করে দেয়। হুম? তো এই সীমার বাইরে কিন্তু একটা রিপাবলিক যেতে পারে না। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে এখন যদি আমরা গণভোটে হঠাৎ করে পাই যে না, আমরা এখন থেকে পাবলিক এক্সিকিউশন করব। আমরা গোপনে ফাঁসি দিব না, রাস্তায় লটকায় ফাঁসি দিতে হবে। তো ওটা আমার রাষ্ট্র মানতে বাধ্য হবে কিনা কিংবা কনস্টিটিউশন কে ওভাররাইড ওই গণভোটের ফলাফল করতে পারবে কিনা, এই জায়গাতেই কিন্তু আসে। এই জায়গার এইসব কারণে, এইসব লিমিটেশনের কারণে গণভোটকে কখনোই যে সংসদীয় যে সার্বভৌমত্ব কিংবা জুডিশিয়ারির যে স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, সেটার থেকে উপরে গুরুত্ব দেওয়া হয় না। তো সেই ডিসকাশন থেকে যদি আমরা আসি, তাহলে এই যে সংস্কার, সেখানে যদি হ্যাঁ জিতে তাহলে কি হবে? সেখানে যদি হ্যাঁ জিতে, তাহলেও এটা আসলে মানে সংসদের উপরে, পার্লামেন্টের উপরে, নেক্সট পার্লামেন্টের উপরে ঐরকম কোনো বাইন্ডিং ইফেক্ট রাখবে না। যেটা করতেই হবে, এটা সংসদকে বলার মতো এখতিয়ার কিন্তু আসলে আমাদের বিচার বিভাগেরও নাই। হ্যাঁ? আমরা জানি যে সংসদকে কেউ যদি ডিরেকশন দিতে পারে, সেটা কিন্তু একমাত্র সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। হ্যাঁ? তো সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশে যেখানে এটাকে বাইন্ডিং বলবে না, তখন আপনার এটা তো গণভোট দেখা যাবে যে আল্টিমেটলি একটা ফকিরা, যে কিছুই হচ্ছে না। আবার যদি এটা দেখা গেল যে না জিতে গেল, যে না মানুষ কেউ সংস্কার চাচ্ছে না, তখনও কি মানে এই যে পরবর্তী যে সংসদ সেটা কি সংস্কার করবে না? এক্ষেত্রেও কিন্তু ওইটা বাইন্ডিং হবে না যে না মানতেই হবে এমন কোনো কথা না। কিন্তু যদি কেউ বাংলাদেশের ভালো না চায় কিংবা বাংলাদেশের এই যে ডেভেলপমেন্ট কিংবা আমরা জুলাইকে ওন করে না কেউ, এরকম কেউ যদি এই যে সংসদে মেজরিটি লাভ করে,
আর সে যদি তখন এটা করতে না চায়, সে কিন্তু এই যে না জয়যুক্ত হয়ে যাওয়ার ব্যাপারটাকে অপব্যবহার করবে। তো সেক্ষেত্রে আমার কাছে একজন মানে জুলাই আন্দোলনের সক্রিয়ভাবে যুক্ত একজন মানুষ হিসেবে এবং সেই সেন্টিমেন্টকে ধারণ করে একজন মানুষ হিসেবে আমি বলব যে এই গণভোটের মাধ্যমে কিন্তু জুলাইকে নিলামে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ? এই জুলাইকে অপব্যবহার করার একটা উপায় সবার সামনে তুলে ধরা হয়েছে। সেখানে আমার কাছে মনে হয় এই ধরনের কোনো প্রশ্ন গণমানুষের সামনে তুলে ধরার মানে এই যে জুলাই আন্দোলনে প্রায় ১.৫ সহস্রাধিক মানুষের আত্মত্যাগ গেল। বিগত ১৭ বছর যাবৎ ফ্যাসিজমের পীড়নে আমরা পিষ্ট হলাম। সেই পুরোটাই এই যে গণভোটের হ্যাঁ না ভোটের উপরে উঠে গেল। যে সেটার প্রেক্ষিতে আমরা কোনো পরিবর্তন চাই কিনা। কিন্তু অথচ পাবলিক ম্যান্ডেট কিন্তু হয়েই ছিল। মানুষ যদি সংস্কারের পক্ষে না থাকতো, মানুষ যদি ফ্যাসিজমের পক্ষে থাকতো, কনজারভেটিজমের পক্ষে থাকতো, তাহলে কিন্তু মানুষ রাস্তায় নেমে রক্ত দিত না। আমি বললেই কিংবা যে কেউ বললেই রাস্তায় নেমে এভাবে রক্ত দিবে মানুষজন, তা তো হওয়ার কথা না। তো মানুষের মধ্যে সংস্কারের যে তাড়না সেটা আগেও ছিল, এখনো আছে। কিন্তু মাঝখানে এই যে গণভোট দিয়ে জিনিসটাকে খেলো করে ফেলা হচ্ছে। আ আমি ভাই আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আ আমাদের যে অন্তর্বর্তী সরকার, তাদের এখন গুরু দায়িত্ব হচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা। তো আ এখন অন্তর্বর্তী সরকারকে আমরা দেখেছি গণভোটের হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাতে। তো এই বিষয়টাকে আপনি কি নিরপেক্ষ হিসেবে দেখছেন? একদমই না আসলে। হ্যাঁ, একদমই না। কারণ যখন আমি একটা কোনো কিছুর কোনো একটা নির্বাচনের আয়োজন করব কিংবা আমি এখানে মিডিয়েটর হব যেকোনো সিনারিওতে। আমার ওপিনিয়ন যদি কোনো একটা পক্ষে চলে যায়, তাহলে আমার আমার কিন্তু আর নিরপেক্ষতা থাকে না। কিন্তু এখানে আবার তাদের পার্সপেক্টিভটাও বোঝা দরকার। আমি গত রাতে এটা বেশ ঘাটাঘাটি করে দেখলাম। তাদের যে পার্সপেক্টিভ তারা কিন্তু ওখানেও ওই যে ১৯৭৭ এর গণভোটটাকে একটা অজুহাত হিসেবে দাঁড় করিয়েছে। যে ১৯৭৭ এও প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গণ মানে হ্যাঁ না ভোটের আয়োজন করেছিলেন। তখন তিনি হ্যাঁ এর পক্ষে বিভিন্ন জায়গায় বক্তৃতা করেছেন, লিখেছেন এবং নিজের সরকারকেও কাজে লাগিয়েছেন। কিন্তু আমি এই যে আপনার এই যে আগের কনভারসেশনটাতে আমি বলেছি যে ১৯৭৭ এর সময় যে কনস্টিটিউশনাল লেকিউনে ছিল যে আমরা এটাকে বলি যে সাংবিধানিক শূন্যতা ছিল। সেই প্রশ্ন থেকে আসলে মানে ঐরকম প্রচারণা করাটাই স্বাভাবিক ছিল। কারণ কি তখন গণতন্ত্রের পক্ষে মানুষজনকে উদ্বুদ্ধ করা ছিল উনার নৈতিক দায়িত্ব। হ্যাঁ? কিন্তু এখনকার যে অবস্থা, সেখানে সংস্কারের পক্ষে তো সবাই। সেখানে যখন আপনি একটা পক্ষ নেবেন, তখন কিন্তু এই যে একই সাথে যখন আবার জাতীয় নির্বাচন হচ্ছে, হ্যাঁ? তখন এইটাকে অপব্যবহার করে কিন্তু জাতীয় নির্বাচনেও একটা নেতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করা হতে পারে। তো সবকিছুর সাথে তুলনা দিতে গেলে আসলে মানে বিষয়টা অনেকটা জটিল হয়ে যায়। কিংবা বিষয়টাকে অপব্যবহার করাটা সহজ হয়। কিন্তু আমি বলব যে প্রত্যেকটা জায়গায় তুলনা করতে গেলে আগে আমাদেরকে প্রেক্ষাপটটা বুঝতে হবে। এখন ১৯৭৭ সালে করা হয়েছে বলেই ২০২৪ সালে আপনি যা ইচ্ছা তাই করবেন, তা তো হতে পারে না। হ্যাঁ, প্রেক্ষাপট আগে একরকম ছিল। ২৪ সালের পরবর্তী প্রেক্ষাপট আমাদের একরকম। তো এখনকার সময় আমার কাছে মনে হয় সরকারের সরাসরি হ্যাঁ প্রচারণায় না নেমে বরং রাজনৈতিক দলগুলো যারা এই যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, এই যে ঐকমত্য কমিশনের মাধ্যমে, তাদেরকে বরং আলোচনায় নিয়ে এসে উদ্বুদ্ধ করানো উচিত ছিল যে না আপনারা হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালান। কিন্তু ঐকমত্য কমিশন যে আ ঐকমত্য কমিশনের স্বাক্ষর কার্যক্রম শেষ হওয়ার পর থেকে আমরা কিন্তু সেরকম কোনো মুভিং কি বলবো ডিসকাশন দেখতে পাই নাই। কিংবা ওরকম কোনো আলোচনার আয়োজন কিন্তু মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা করে নাই। যার একটা ফলাফল হলো এই যে এনসিপি তারা কিন্তু এই যে রাজনৈতিক দলগুলার যে চুক্তি সেটাতে স্বাক্ষর আগেও করে নাই, এখনো করে নাই। কিন্তু তারাই আবার হ্যাঁ এর প্রচারণা করছে। এই যে একটা সেলুকাস অবস্থার মধ্যে আমরা পড়েছি যে, যে দল স্বাক্ষরই করে নাই সে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছে। যেখানে প্রশ্নের মধ্যে লেখাই আছে যে ওই চুক্তির ভিত্তিতে সংস্কার করতে বাধ্য থাকবে। তাহলে এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখছেন? মানে তারা কেন এখন তাহলে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং স্বাক্ষর যে সনদ অনুষ্ঠান, সেখানে তারা কেন উপস্থিত হলো না? এবং হচ্ছে মানে এই পুরো ব্যাপারটা তাহলে এই যে ডুয়ালিটিটা, সেটা কেন? মানে এটাকে বুঝতে হলে আসলে একদম ওই যে ৫ আগস্টের পরবর্তী সিনারিওতে যেতে হবে। ৫ আগস্টের পর থেকে এই যে যারা তৎকালীন যারা সমন্বয়ক ছিল, এখন যারা আ এনসিপি গঠন করল, হ্যাঁ? তো তাদের তারা তাদের মূল যে আমি বলব তারা শত্রু জ্ঞান করছে হলো বিএনপিকে। যেহেতু আওয়ামী লীগ শেষ এখন বিএনপিকেও শেষ করে দিতে হবে। কিন্তু আসলে এই যে শেষ করার যে খেলা, সেটা ওই ৫ তারিখ
শেষ করে ফেলাটাই সবচেয়ে যুক্তিযুক্ত ছিল এবং সবচেয়ে নৈতিক ছিল। কিন্তু এটাতে শেষ না করে তারা কিন্তু 6 তারিখ থেকে মানে অনেকটা নির্মূল করার মিশনে নেমে গিয়েছে। তো সেই জায়গা থেকে তারা কিন্তু প্রত্যেকটা পদে, পদে বিএনপি যে জায়গায় একটা নৈতিক কথাও বলেছে, একটা সঠিক কথা বলেছে, তারা ওইটারও বিরোধিতা করেছে। তো এই যে বিএনপি বিরোধিতার যে রাজনীতি, সেটারই কিন্তু ফলাফল এই যে হ্যাঁ না ভোট এবং এই বিএনপি বিরোধী স্ট্যান্স বজায় রাখতে যেয়ে তাদের নিজের আসলে পায়ের নিচে মাটি আছে কিনা সেটাই তারা ভুলে গিয়েছে। যে আমার পায়ের নিচে যে মাটি সেটা তৈরি না করেই যদি আমি লাফানো শুরু করি, তাহলে তো আসলে আমার এই যে মহাশূন্যে পতিত হওয়া ছাড়া কোনো মানে ফলাফল থাকবে না। এখন এনসিপির অবস্থাটাও অনেকটা এরকম। তারা নিজেরাই স্বাক্ষর করে নাই এবং নিজেরাই হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছে। কারণ তাদের মাথায় ঢুকে গেছে যেহেতু ওই যে আইনের উপরে গণভোটের প্রশ্নে বিএনপি না এর প্রচারণা চালাচ্ছিল। তারা মনে করছে যে না, এখন যে গণভোটের প্রশ্নে হয়তো বিএনপি না এতেই যাবে। কিন্তু বিএনপি কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। মহাসচিব বলেছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন যে আমাদের হ্যাঁ এর বিপক্ষে যাওয়ার কোনো সুযোগই নাই। কারণ সংস্কার তো আমরাও চাচ্ছি এবং চুক্তির মধ্যে আমরাও চাচ্ছি। তো এক্ষেত্রে এনসিপি একটা প্যাচের মধ্যে পড়ে গেছে। তারা আবার নাও বলতে পারছে না। কারণ তারা কিন্তু সংস্কারকে বিক্রি করে বেশ বড় একটা রাজনীতি করেছে। আচ্ছা। হ্যাঁ? এবং আবার তারা হ্যাঁ যে একদম ভিত্তিসহ বলবে, সেটা তারা করতে পারছে না কারণ তারা স্বাক্ষর করে নাই। তো এখন আমার কাছে মনে হয় মোরাল জায়গাটা আবার ফেরত আনতে গেলে এনসিপির একটাই পথ খোলা আছে যে তারা এই কয়দিনের মধ্যেই জুলাই সনদে স্বাক্ষর করা, এরপরে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালানো। কারণ না হলে তারা কিছুদিনের মধ্যেই একটা ব্যাকল্যাশের শিকার হবে। যখন সবাই বলবে যে আপনারাই তো স্বাক্ষর করেন নাই। তো আপনারা কেন হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন? অথবা আপনারা যখন স্বাক্ষর করেন নাই, আমরা হ্যাঁ এর পক্ষে দিলেও কি আপনারা বাস্তবায়ন করবেন? তো এই প্রশ্ন তো থেকেই যায়। ভাই বিএনপির ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ মানে আ টপিক যেটা আমরা ইদানিং মার্কেটে দেখি, সেটা হচ্ছে নোট অফ ডিসেন্ট এবং এই ব্যাপারে অনেক অপপ্রচারও চালানোর প্রয়াস দেখা যাচ্ছে। তো আসলে আপনি একটু অ্যাজ এ সাধারণ জনগণ যদি আমি আপনাকে প্রশ্ন করি, আসলে নোট অফ ডিসেন্টটা কি? নোট অফ ডিসেন্ট আসলে এমনিতে খুবই সাধারণ একটা বিষয়। হ্যাঁ? আবার আ বিষয় কি যে এটাকে দেখানো হচ্ছে একটা বিশাল ইভিল একটা বিষয় হিসেবে। বাট দ্যাট ইস নট ইট। হ্যাঁ, আপনি আমি যখন আলাপে বসবো এবং আমাদের একটা বিষয় যখন আমরা ঐক্যমত হবো যে না আমরা একটা ঐক্যমতে পৌঁছাবো। এইটা আমাদের কিন্তু ঐক্যমত্য কমিশনের ১ম ঐক্যমত্য কিন্তু ওইটাতেই হয়েছে যে না আমরা সবাই দেশের প্রশ্নে একমত। তো দেশের প্রশ্নে আমরা যখন একমত হয়ে যাব, যখন আমরা সংস্কারের প্রশ্নে একমত হয়ে যাব, তখন কিন্তু আমরা আবার সংস্কারের বিরুদ্ধে যেতে পারি না। কিন্তু এই যে সংস্কারের যে খুঁটিনাটি, সেখানে হয়তো আপনি শাকির আলী বলবেন যে, "না, আমার ভালো লাগে।" আমি বললাম, "না, আমার ভালো লাগে।" তো এটা তো আমার নিজস্ব মানে মতামত কিংবা আমার সাংগঠনিক মতামত। এটা তো আমার জাতীয় মতামত না। জাতীয় মতামত হলো আমরা পরিবর্তন চাই। এখন এই পরিবর্তন কিভাবে চাই? কিরকম পরিবর্তন চাই? সে এখন কিরকম পরিবর্তন চাই এর ক্ষেত্রে কিন্তু আমি মানে হ্যাঁ, নাতে যেতে পারি। না, এটা হলে আমি মানি না। ওটা হলে আমি মানি। কিন্তু দেখা গেল যে কিরকমের প্রশ্নে আমরা এক হয়ে গেলাম। যে না, এই সংস্কারটা আমাদের দরকার। কিন্তু এই সংস্কারটা আমি চাই এতটুকু কিংবা এরকমভাবে। আপনি চান অন্যরকমভাবে। তখন গিয়ে কিন্তু অনেক সময় আমরা ঐক্যমত্যে পৌঁছাতে নাও পারি। মানে একদম যে ১০০% ঐক্যমত্যে পৌঁছাবো তা নাও হতে পারে। তো সেই প্রশ্নেই কিন্তু দেখা গেছে এই যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, সেখানে শেষ পর্যন্তও যে ঐক্যমত্যে পৌঁছানো যায় নাই, সেগুলোকে এই যে সনদের যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবনা সেটাকে রেখে পাশে নোট অফ ডিসেন্ট গুলো লিখে রাখা হয়েছে। যে না উনারা একমত কিন্তু উনাদের বাস্তবায়নের ধরন হবে এরকম। এখানে কখনোই কিন্তু নোট অফ ডিসেন্ট ওইভাবে আসে নাই যে আমরা করবোই না। অথবা না আমরা মানি না। মানি নাতে আসে নাই। বলছে যে হ্যাঁ, কিন্তু ওইটা। আমার কিন্তুগুলো নোট করে রাখার একটা সিস্টেম হলো নোট অফ ডিসেন্ট। এখন নোট অফ ডিসেন্ট যদি ওখানে নাই থাকতো, তার মানে কি হতো জানেন? যে এই যে ঐক্যমত্য কমিশন সেখানে কোনো আলাপই হয় নাই। এক পক্ষের সব আলাপ মেনে নেওয়া হয়েছে। অথবা যেকোনো একটা পক্ষের আলাপ মেনে নেওয়া হয়েছে। এটা তো হওয়ার আমার দরকার নেই। একটা ডেমোক্রেসিতে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে। আপনি একটা বলবেন, আমি অন্যটা বলব। এখন ২ টার আ বিষয়েই তো আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা দরকার। এখন এই যে শ্রদ্ধাবোধের একটা জায়গা, এটা কিন্তু একটা সুন্দর উদাহরণ। আমি বলব যে একটা রাজনৈতিক ডিসকাশন যখন হয়, তখন বিভিন্ন পক্ষের এই যে মতামতগুলো নোট করে রাখা হচ্ছে, এই সুন্দর উদাহরণটাকেও একটা রাজনৈতিক অপব্যবহারের প্রচেষ্টা কিন্তু আমরা দেখছি। সেটা খুবই দুঃখজনক আমি বলব। তো দর্শক এবার আমরা আমাদের অনুষ্ঠানের যে বিশেষ অংশ, যদি এমন হতো সেখানে সরাসরি চলে যাচ্ছি। তাই ভাই আপনাকে আগেই বলেছিলাম যে আমাদের অনুষ্ঠানে এটা বিশেষ অংশ থাকবে।
তো আজকের এই অংশে আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, আপনি যদি কোনো রাজনৈতিক দলের প্রধান হতেন বা মুখপাত্র হতেন, তাহলে কি আপনি জোটবদ্ধ রাজনীতির যে এখন প্রেক্ষাপট চলছে, বা আপনার দলকে আপনি কি জোটবদ্ধ রাজনীতিতে নিয়ে যেতেন? থ্যাংক ইউ, ইন্টারেস্টিং প্রশ্ন। এখন আসলে কি জোটের যে প্রেক্ষাপট, সেটা একদম রাজনীতির বেসিক প্রশ্নে চলে গেছে না। এটা নিয়েও কিন্তু এখন বাজার বেশ গরম, যে অনেক জোট আমরা দেখতে পাচ্ছি যে তাদের দর কষাকষি মিলছে না। জি ভাই। আবার কিছু জোটের দেখা গেছে যে দর কষাকষিটা বাস্তবিক, কিছু জোটের দর কষাকষি একদমই অবাস্তবিক। যে হয়তো তারা দেখা গেছে যে পুরো জোট মিলেই 5-10টা সিট পাবে না, কিন্তু ভাগ করছে পুরো 300টা মিলেই। তো সেখানে অবশ্য এটা কোনো মজা নেওয়ারও বিষয় না, কারণ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আসতেই হবে। কোন ক্যান্ডিডেটটা কোন সিটে যাবে এটা তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এ আসার বিষয়। কিন্তু আসলে দিন শেষে যেটা আমি বলবো, যে বাংলাদেশের রাজনীতিতে আমি যতটুকু দেখতে পাই, আমার যতটুকু দূরদর্শিতা আছে, সীমাবদ্ধ দূরদর্শিতায়, তার মধ্যে আসলে জোটের আর কোনো প্রেক্ষাপট আসলে বাংলাদেশের রাজনীতিতে নাই। এখন ইতিহাসের আমরা অনেক কিছু দেখতে পারি। আমরা এর আগে যে কয়টা সরকার দেখেছি সব কয়টাই জোট সরকার। কিন্তু আসলে ডেমোক্রেসির যে ফেজ গুলো, এক একটা ফেজে মানুষের চাহিদা এক এক রকম হয়, রাজনীতিবিদদের চাহিদা একরকম হয়, রাজনৈতিক সংগঠনগুলোর চাহিদা এক এক রকম হয়। বর্তমানে যে এই চাহিদাগুলোর যে প্রেক্ষাপট, সেখানে আসলে জোটের রাজনীতির কোনো প্রেক্ষাপট নাই। মানুষ আসলে অনেক কি বলবো, শক্ত, সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ বাংলাদেশ চায়। তো সেখানে যদি একটা জোটের গন্ডগোল থাকে, তাহলে কিন্তু একটা সরকারই থাকবে সবসময় টানাপোড়েনে। তো এই টানাপোড়েনের সরকার দিন শেষে দেশকে কোনো শান্তি শৃঙ্খলা দিতে পারবে কিনা, সেটা নিয়ে কিন্তু মানুষ সবসময় সন্দেহে থাকে। কিন্তু তারপরেও আমরা দেখছি যে সকল দলই কিন্তু দিন শেষে একটা জোটবদ্ধ একটা ইয়াতে যাচ্ছে, নির্বাচনের দিকে যাচ্ছে জোটবদ্ধ হয়ে। কিন্তু এক্ষেত্রে মানে আপনি যদি আমার ওপিনিয়ন নেন, আমি অফকোর্স নিজে তো বায়াসড মানুষ, কিন্তু বায়াসড হলেও আমি যদি নিরপেক্ষ পার্সপেক্টিভ থেকেও বলি, আমি বলবো যে বিএনপি নেতৃত্বাধীন যে জোটটা আছে এখন, তাদের পলিটিক্যাল ভিউ পয়েন্ট বা আইডিওলজিক্যাল ভিউ পয়েন্ট এখন বেশ একক ঐক্যবদ্ধ। কেন? প্রায় সকলেই সেন্ট্রিস্ট। ইভেন যারা ইসলামপন্থী দলগুলো আছেন, তারাও কিন্তু বিএনপির এই সেন্ট্রিস্ট জায়গাটাকে সম্মান করে এসেছেন, এবং তারা নিজেরাও উগ্রবাদিতার পক্ষে না। তারা উগ্রভাবে ইসলামকে চাপিয়ে দিতে চান না, কিংবা নিজেদের ধর্ম কিংবা নিজেদের যে রাজনৈতিক আদর্শ আছে সেটাকে চাপিয়ে দিতে চান না। তারা অনেকটা বলবো দাওয়াতি কার্যক্রমে বিশ্বাসী। তো দাওয়াতি কার্যক্রমের সাথে তো দেখা গেছে সেন্ট্রিস্ট যারা দল আছে, হ্যাঁ, যারা মধ্যমপন্থী দল বিএনপির মতো, কিংবা যারা বামপন্থী দলও, তারাও তো দাওয়াতি কার্যক্রমের বিরুদ্ধে বিরুদ্ধে না, কিন্তু উগ্র যে কোনো কাজ, যে কোনো সহিংসতার বিরুদ্ধে এখন এই এই যে মধ্যমপন্থী এবং যে কোনো, আমি বলবো যে নৈতিকভাবে সেন্সিবল যে কোনো দলই কিন্তু এখন উগ্রবাদিতার বিপক্ষে। এবং সারা বাংলাদেশের জনগণই এই যে 5 আগস্ট পরবর্তী যে আমরা বিভিন্ন সহিংসতা দেখছি, এই সহিংসতার পরিপ্রেক্ষিতে তারা চায় যে বাংলাদেশে শান্তি আর শৃঙ্খলা বজায় থাকুক, এরকম উগ্র কোনো কাজ না ঘটুক, যে ঘটনাই ঘটুক না কেন। হ্যাঁ, মাঝখানে তো সহিংসতা কেউ না কেউ ঘটাতে চাবে। আমাদের এই যে ফেসিবাদী শক্তি, তারা যে একদম বাংলাদেশ থেকে চলে গিয়েছে তা তো না, তারা তো এই বাংলাদেশেই আছে, তারা তো বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবেই। কিন্তু এই বিশৃঙ্খলা তৈরির প্রেক্ষাপটে গিয়ে যদি আপনি আরো বেশি বিশৃঙ্খলা তৈরি করেন, তাহলে তো এটা আসলে জনগণের জন্য ভালো কিছু হলো না, কিংবা দেশের ভালো হলো না এটা থেকে। তো সর্বাগ্রে বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ, এই নীতিতে এক হয়েই কিন্তু ওই যে জোটটা হয়েছে। এখন বাকি যে জোটগুলা হয়েছে, তারা ওই যে তারা কিন্তু আবার ওই যে উগ্রবাদিতার প্রশ্নে এক না। তাদের মানে মেট্রিক অফ, মানে কি বলবো, উগ্রবাদিতা ডিফারেন্ট। এই জন্য দেখবেন যে তাদের জোটটার মধ্যে এখনো দর কষাকষি কিংবা মন কষাকষি, কিংবা যাদের মধ্যে মন কষাকষি নাই, তাদের পজিশন নিয়ে একটা মোরাল ক্রাইসিস তৈরি হয়েছে। যেমন এনসিপি জামাতের সাথে জোটে যাওয়ার পরে অনেকে বিট্রেড ফিল করছেন। আবার এনসিপির পক্ষ থেকেও বিষয়টার যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেটা আসলে একদম যে খুব কি বলবো লজিক্যাল, সেটাও সবাই মনে করছেন না। কিংবা তাদের পক্ষ থেকে একটা কোনো মতে একটা মানে শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা, বৃহত্তর ঐক্যের কথা হ্যাঁ, বলা বৃহত্তর হচ্ছে। ঐক্যের কথা সেটা বলা আসলে হচ্ছে। তো বৃহত্তর যে ঐক্য, সংস্কারের পক্ষে যে ঐক্য তারা বলছেন, এটাতে কি বিএনপি কিংবা তার নেতৃত্বাধীন জোটের যে দলগুলো তারা নাই? তারা তো অবশ্যই আছে। এবং এর আগে যে আলোচনা করলাম, সেটার প্রেক্ষাপটে গেলে দেখবেন যে ওই দলগুলাই বেশি আছে সংস্কারের পক্ষে। বরং ঐক্যমত্য কমিশনের যে সনদ, সেটাতে তো এনসিপি সাইন করেনি। তো এক্ষেত্রে আসলে
কি মানে এনসিপি তা কেন গেল ওই জোটে, কিংবা এই যে তারাও তো আমাদের জেনারেশনের দল, তারা কিন্তু আমাদের জেনারেশনের আমাদের যারা অগ্রজ, আমাদের জেনারেশনের আগের যারা আছেন তাদের কাউকেই কিন্তু এনসিপিতে নেয়নি। তো এটাও বলা যাচ্ছে না যে তারা কারো মানে কি বলবো ভুল অ্যাডভাইজের শিকার হয়ে ওই জায়গায় গেছে, ওটা বলা যাচ্ছে না। তো তারা তাদের ফোরসাইট থেকে ওই জায়গায় গেছে। তো আমার ফোরসাইটের সাথে তাদের ফোরসাইটটা বেশ ডিফারেন্ট। আমার কাছে মনে হয় যে নতুন দল হিসেবে তারা এরকম কোনো জোটে না গেলেই ভালো করতো। হয়তো নিজেদের প্রার্থী খুব বেশি পাস না করলেও, পাস করুক আর ফেল করুক, সবাই তাদের প্রার্থীদেরকে চিনে ফেলতো এলাকায়, এবং এলাকায় তাদের প্রার্থীরা কাজ করতে পারতো। যেটা আমি দেখলাম যে আমার এনসিপিতেও আমাদের পরিচিত জন অনেকেই আছে, তারা অনেকেই অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমার সাথে যোগাযোগ করেছে যে আমাদের তো এখন কাজ করার ক্ষেত্রটাও নাই। নিজের দল যদি ইলেকশন করতো আমি শাপলাকলির ভোট চাইতাম। তো ওইসব প্রেক্ষাপট থেকে নতুন জেনারেশনের মানুষ হিসেবে আমি বলবো যে আসলে জোটের প্রেক্ষাপট আর নাই। আর আমাদের যে সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা কিন্তু ঐক্যবদ্ধ হিসেবেই বলা যায়, গতানুগতিক জোটের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ হিসেবেই এবারে নির্বাচনে যাচ্ছি। এবং এই ঐক্যটা কিন্তু 2023 সাল থেকেই সাধিত হচ্ছে যে আমরা যদি এই যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা কি কি করব সে বিষয়ে কিন্তু মোটামুটি সবাই একমত। 31 দফা ছিল, এখন 8 দফা পরিকল্পনা সামনে আনা হচ্ছে, 180 দিনের পরিকল্পনা সামনে আনা হচ্ছে। এক্ষেত্রে আমাদের যে জোটটা সেটা বেশ ঐক্যবদ্ধ, সেখানে আসলে দ্বিমত কিংবা বহুমত আসার সম্ভাবনা খুব কম। এবং একই সাথে তারা এটা যে প্রেক্ষাপটে করা হয়ে আসছে সেটাও বুঝতে হবে যে ফ্যাসিবাদ বিরোধী আমাদের যে আন্দোলন ছিল দীর্ঘ সময়ে, সেটাতে একদম শেষ পর্যন্ত বিএনপির সাথে যারা সঙ্গ দিয়ে গেছে তাদের প্রতি কিন্তু আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের একদম খোলাখুলি একটা প্রমিস ছিল যে তাদেরকে সাথে নিয়েই আমরা সরকার গঠন করব। এইসব মাথায় রেখে, এবং আপনি যদি এই যে আমাদের ছাত্র রাজনীতির প্রেক্ষাপটও বলেন, আমরা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যেটা জকসু এবং সাকসু সবকিছু কয়টাতেই আমরা জোট করার চেষ্টা করেছি। কিন্তু জকসুতে আমরা মোটামুটি এক ধরনের জোট করতে পেরেছি। আমাদের সাথে তারা সহায়তা করলেও ফলাফলের তেমন তফাৎ কিন্তু আমরা দেখতে পাইনি, আমি দেখতে পাইনি। তো সেটা একটা বিষয়। আবার এই সামনে এই যে সাকসু নির্বাচন নিয়েও কিন্তু আমাদের এই যে এখন আলাপ আলোচনা চলছে, সেখানেও কিন্তু জোট করতে যেয়েও কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। এবং এই যে নতুন জেনারেশনের যে যারা ছাত্র রাজনীতিবিদ, তারা কিন্তু আসলে জোটের ক্ষেত্রে যেরকম আন্ডারস্ট্যান্ডিং লাগে, যেরকম স্যাক্রিফাইসেস করা লাগে, সেটা কিন্তু তারা করতে ওইভাবে প্রস্তুত থাকে না আমাদের আগের জেনারেশনের মতো। তো নতুন জেনারেশনের এই যে রাজনীতিবিদ, তাদেরকে নিয়ে রাজনীতি করতে গেলে এবং একটা মোরাল স্ট্যান্স বজায় রেখে রাজনীতি করতে গেলে আসলে জোট করার কোনো প্রেক্ষাপট এখন নাই। আমার কাছে মনে হয় এর থেকে আমরা যত বেশি রাজনীতিক যে মানুষরা যত বেশি স্কিলফুল পলিটিক্যাল পার্সনকে আমরা সামনে তুলে ধরতে পারি মানুষের সামনে, এবং যত বেশি সৎ এবং সত্যিকার অর্থেই সৎ মানুষকে আমরা সামনে নিয়ে আসতে পারি, এবং যারা এফিশিয়েন্ট মানুষ তাদেরকে সামনে নিয়ে আসতে পারি, ততটাই আসলে এখনকার রাজনীতির সফলতা। হ্যাঁ, সেই দিক থেকে দেখলে আমি যদি কোনো রাজনৈতিক দলের নেতা হতাম, সেটা ছাত্র সংগঠন হোক কিংবা সেটা জাতীয় রাজনৈতিক দল হোক, আমি কোনো জোটের দিকে যেতাম না। আমি বরং নিজের দলকেই সুন্দরভাবে গড়ে তোলার দিকে মনোযোগ দিতাম। তামিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটা আলোচনায় যুক্ত হওয়ার জন্য। তো আমরা সবাই আশা করব যে যদি এমন হতো সেগমেন্টের মতোই আপনার এই সুন্দর চিন্তাগুলো খুব শীঘ্রই আপনি আপনার কোনো একটা রাজনৈতিক কাজে খুব সুন্দরভাবে ব্যবহার করবেন। আপনাদেরকেও ধন্যবাদ। এবং আপনার সাথে আমরা আবারই খুব শীঘ্রই কোনো একটা বিষয়ে আবার আলোচনায় হয়তোবা দেখা করব এবং আলোচনা করব আবারও। দর্শক, আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই ছিল। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের আলোচনা শোনার জন্য। সবাই ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে সেফ। থ্যাংক ইউ।